ওয়েলকাম টু কমল স্যার টিউটোরিয়াল ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানেই থাকো, আজ আমি তোমাদের জন্য আবারও অনুপাত সমানুপাতের অবজেক্টিভ পর্ব 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর পূর্ব আমি অনুপাত সমানুপাতের একটি ক্লাস দিয়েছি, আজ দ্বিতীয় ক্লাস চলছে। দ্বিতীয় ক্লাসের মধ্যে আমি বোর্ডে অলরেডি কয়েকটি প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোকপাত করব। এসব সময় নষ্ট না করে আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি। প্রশ্নে 1 নম্বর প্রশ্ন ছিল এক্স অনুপাত ওয়াই এবং এক্স অনুপাত জেড। 1 নম্বর প্রশ্নটার উত্তরটা কি তা নিয়ে আমরা আলোচনা করতেছি। আমি বলছি যে এক্স অনুপাত ওয়াই সমান 3:4, আরেকটা হচ্ছে এক্স অনুপাত জেড সমান 6:5। এখানে মূলত আছে কি এক্স, ওয়াই, জেড, 3টি রাশি আছে। এই 3টি রাশির মধ্যে ওয়াই এবং জেড একবার করে আছে, আর এক্স দুবার, এক্স আছে 2বার, এগুলো একবার। যে 2বার থাকবে তাকে আমরা মিডলে নেব। যে আমার 2বার থাকবে তাকে আমি মিডলে নেব। কিভাবে নেব? এখন আমি আমার পূর্বের ছকে যদি ফিরে যাই তাহলে আমি দেখতে পাবো এক্স, ওয়াই, এক্স, জেড। যে 2বার থাকে তাকে মিডলে রাখতে হবে সবসময়। যে 2বার থাকবে তাকে সবসময় কোথায় রাখতে হবে? মিডলে রাখতে হবে। এখন এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 4। এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে 4, এই একটা সমীকরণ হচ্ছে। আর হচ্ছে এক্স জেড, এক্স হচ্ছে 6, জেড হচ্ছে 5। আমি পূর্বেই বলেছি খালি ঘর যেগুলো থাকবে, খালি ঘরটা তার সর্বডানের সংখ্যা দ্বারা পূরণ 3। এখানে খালি ঘর বামে আছে, বামের সংখ্যা দ্বারা পূরণ। তাহলে কি হবে? 4 6 24, 3 6 18, 3 5 15, 3 5 15। আমাকে জেড অনুপাত ওয়াই, জেড অনুপাত ওয়াই, জেড হচ্ছে কত? 15, ওয়াই হচ্ছে কত? 24। একে 3 দ্বারা ভাগ দাও, 3 5 15, 3 8 24। আনসার 5:8। তাহলে এই রাশিটার অনুপাত আমরা পেয়ে গেলাম কত? 5:8। 1 নম্বর প্রশ্নের সলিউশনটা আমি তো অঙ্ক করতে হয়েছে, এই অঙ্কটা করতে খুব একটা বেশি সময় নেবে না। আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ এক্স 2বার আছে, ওয়াই একবার, জেড একবার। তো আমাকে সাজাতে যে 2বার থাকে তাকে মিডল আনতে হবে। তো ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড। এক্স এর মান 3, ওয়াই হচ্ছে 4। আবার এখানে এক্স এর মান 6, জেড এর মান 5। এই ঘরটা খালি থাকে, এই খালি ঘরটা 6 দ্বারা পূরণ করতে হবে। এই ঘরটা খালি থাকবে, এই ঘরটাকে 3 দ্বারা পূরণ করতে হবে। তারপর গুণ 4 6 24, 3 6 18, 3 5 15। এখন প্রশ্নে আপনাকে বলা হয়েছে জেড অনুপাত ওয়াই। তাহলে জেড অনুপাত ওয়াই, জেড হচ্ছে 15, এটা হচ্ছে 24। 3 দ্বারা ভাগ করলে এই রেজাল্টটা আসবে 5:8। আশা করি 1 নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর প্রশ্নটা কি বলছে? এ বি এস সি সেম। একটু চর্চা করি, চর্চা করলেই হয়তো আরো একটু ক্লিয়ার হবে। আমরা কি আছে এ অনুপাত বি, আগে প্রশ্নটাকে একটু খাতায় তুলে নিই। এ অনুপাত সি 6:5। এখন এটা আমার 2বার আছে, তাহলে এটা আমার মিডলে চলে যাবে।
এর অবস্থান মিডলে, এখানে বি, এখানে সি। তো এ আছে 5, বি আছে 4, এ একটা অনুপাত হয়ে গেল আমার। আর এ আছে 6, সি আছে 5, এ আরেকটা আমার দাঁড়ালো। এখন প্রথমটা রেশিওর মধ্যে দেখা গেছে সর্বডানে সি এর ঘর খালি আছে, সি এর ঘর খালিটা পূরণ করতে হলে এই ডানের এই 5 দ্বারা এটাকে পূরণ করতে হবে। আর এখানে বি এর ঘরটা খালি আছে, এখানে সর্ববামে আছে 6, 6 দ্বারা, কারণ ডান পাশে ক্লিয়ার হয়ে গেছে 6, তাহলে 4 কত 24, 5 6 30, 5 5 25। আমাকে কি নির্ণয় করতে বলছে? সি অনুপাত বি, সি সি রেশিও বি, সি হয়েছে 25 আর এটা হচ্ছে কত 24। একে আর ভাগ দেয় না, একে আর ছোট করা লঘিষ্ঠ করার কোনো পথ নেই। সুতরাং এগুলা এখানেই আনসারটা কমপ্লিট হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 3 নম্বর যাব। আমাদের এই ধরনের অঙ্ক আমরা অনেক সময় অনেক পরীক্ষার মধ্যে আমরা পেয়ে থাকি। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত কত দেওয়া আছে? 6:4। এ অনুপাত বি আছে কত? 6:4। এটা হচ্ছে আমার বর্তমান। আর 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, বয়সের অনুপাত ছিল এ অনুপাত বি কত ছিল? 5:3। এটা হচ্ছে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে। আমি লিখতে হচ্ছে এই জন্য কারণ আপনারা বুঝতে হবে। এখন আমার 4টি রেজাল্ট দেওয়া আছে, এই 4টি রেজাল্টটাকে আমাকে বের করতে হলে এখানকার টেকনিকগুলো আমাকে অবলম্বন করতে হবে। এখানকার টেকনিকগুলো কি সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে এখানে আছে 42 28, এখানে আছে 36 24, 30 20, 25 15। এখন আমাকে কি করতে হবে? আমি প্রথমে, কারণ বলছে কি আমাকে বর্তমানে তাদের বয়স কত, তবে বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 6:4। 6 যদি 4 হয়, 6 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 7 হয়, 4 দ্বারা ভাগ করলে 7, কিন্তু 7 বছর পূর্বে নয়, আমার আছে কত বছর পূর্বে? 5 বছর পূর্বে। তাহলে আমার এই রেজাল্টটা ঠিক নয়। 36 24, 6 দ্বারা ভাগ করলে এখানে আসবে 6, এটাকে যদি কাটি আমার আসবে কত? 6, আর 4 দ্বারা কাটলেও 6, কিন্তু আমাকে বলছে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে, তাহলে এই রেজাল্টটা আমার গ্রহণযোগ্য নয়। তারপরে 6 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে আসতেছে আমার 5, এবং 4 দ্বারা যদি ভাগ করি তাহলে আসতেছে 5, তাহলে 5:5, তাহলে 5 বছর পূর্বে আমি এখানে পাচ্ছি, এই রেজাল্টটার ভিতরে পাচ্ছি। তাহলে সঙ্গত কারণে আমার এই রেজাল্ট হবে 30 বছর এবং 20 বছর, 30 বছর এবং 20 বছর, কারণ 5 বছর পূর্বে এখানে 6 বেরিয়েছে, এখানে বেরিয়েছে 7, আর এখানে বেরিয়েছে 5, আর 25কে 6 দ্বারা ভাগ যায় না, 25কে 6 দ্বারা ভাগ যাবে না, 24কেও 4 দ্বারা 15কেও 4 দ্বারা ভাগ যাবে না। তাহলে এই রেজাল্ট একটা, দুইটা, তিনটা, কোনোটিই নয়, রেজাল্ট হবে গ। গ গ রেজাল্ট আসতেছে আমার কত? 30 20। শর্টকাটে যেতে হলে সাধারণত এসব অঙ্ক করে যদি আমি করতে যেতাম তাহলে আমাকে হয়তো অনেক দূর এগোতে হতো, কারণ আমি ধরতে হতো a = 6x, b = 4x, 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে মানে 6x মাইনাস 5 অনুপাত 4x - 5 সমান, বর্তমান অনুপাতটা ছিল
5:3, 5:3। তারপরে থেকে আমি এই প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল আর মধ্য রাশিদ্বয়ের গুণফল, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল মানে 318, আর এটার গুণফল মানে 4×5 = 20। তাহলে আমি এই গুণফলটাকে আগে করব 5 × 4x - 5 সমান 3 × 6x - 5। অঙ্কটা যদি আমি করতে যাই আর 20x - 25 সমান 18x - 15। 20x থেকে 18x যদি আমি বিয়োগ করি তাহলে 25 - 15 বা 2x = 10 বা x সমান 2 দ্বারা ভাগ করলে 5 × 2 = 10। রেজাল্ট আসে গেল 5। এখন আমি যদি এই রেজাল্টটাকে বর্তমানটা এ হচ্ছে 5:3, 6 a = 6x ছিল, তাহলে 6 × 5 5 6 30, b = 4 × 5 4 5 20। এই দুইজনের বর্তমান বয়স 30:20। এই প্রসেসে অঙ্ক করতে গেলে দীর্ঘ সময় চলে যাবে। আশা করি আপনারা আমার টেকনিকটা বুঝতে পেরেছেন। টেকনিকটাও দেখালাম, অঙ্কটাও পুরো দেখালাম। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। এখানে একটি জিনিস বলছে কি, পিতার বর্তমান বয়স কত? তো বর্তমান বয়সের সমষ্টি আছে 70, পিতার বর্তমান বয়স সমান 70 বিয়োগ 7 + 7, 7 বছর পিতার থেকে 7 বছর পুত্রের থেকে, এটা বিয়োগ দিলে পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত? 5:2। এই অনুপাত দ্বয়ের যোগফল ইন্টু কার বয়স চেয়েছে? পিতার। কার বয়স চেয়েছিল? পিতার। তাহলে কত ছিল? 5। 7 70 থেকে 14 গেলে 56 ইন্টু 5। 7 দ্বারা এখানে ভাগ করলে 8, 5 কত? 40। বর্তমানের বয়স যোগ 7 কারণ 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 40, এখন 7 বছর যোগ করলে কত হবে? 47। এই পিতার বর্তমান বয়সটা বেরিয়ে গেল। সেই যদি বলা হয় পুত্রের বর্তমান বয়স, তাহলে এই যে এখানে 5 লিখেছি, 5-এর জায়গায় আসবে আমার 2 আসবে। 5-এর জায়গায় আসবে কত? 2। এই 5টা তখন হবে না, সেখানে হবে 2 যদি আমি বসাই, তাহলে 8 দুগুণা কত হবে? 16 আর সাথে কত? 23। এটা পিতার নয়, এখানে হবে পুত্রের। এখানে হবে পুত্রের বর্তমান বয়স। আশা করি 4 নম্বর প্রশ্নটা আপনারা যথাযথভাবে বুঝতে পেরেছেন। এখন আমি 5 নম্বরে যাব। 5 নম্বর বলছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, আমরা এটাকে সাধারণত একটা বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য x একক ধরি, তো এর দ্বিগুণ যদি আমরা করতে যাই, তাহলে আমাকে কি খেয়াল করতে হবে? বর্গের বাহুর দ্বিগুণ হবে 2x। বর্গের বাহুর দ্বিগুণ হবে কত?
2x একক। তাহলে ওই দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল, এটা তাহলে বর্গের বাহুর ক্ষেত্রফল, যখন ক্ষেত্রফল করতে যাব তখন ক্ষেত্রফল হবে কত? 2x হোল স্কোয়ার বর্গ একক। বর্গ একক মানে 4x স্কোয়ার। 4x স্কোয়ার তাহলে কগুণ হয়? 4 গুণ। কগুণ হবে? 4 গুণ। 4 গুণ। অনেক সময় এই জায়গাটায় 3 গুণ থাকবে। 3 গুণ থাকলে 3x। 3 গুণ থাকলে কত হবে? 3x। 3x এর বর্গ হবে 3 3 কত? 9। ক্ষেত্রফলটা এই যে এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কগুণ বৃদ্ধি পাইল? 9 গুণ। এই যে x স্কোয়ারটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাচ্ছে? ক্ষেত্রফল 4 গুণ। কারণ আগের ক্ষেত্রফলটা ছিল x এর ক্ষেত্রফল হইছে x স্কোয়ার। 2x এর ক্ষেত্রফল হবে 4x স্কোয়ার। 4x স্কোয়ার 3 গুণ করলে 3x এর ক্ষেত্রফল হলো 9x স্কোয়ার। 4 গুণ করলে 4 গুণের ক্ষেত্রফল হবে 16x স্কোয়ার। অর্থাৎ বর্গ করতে হবে 16 গুণ 9 গুণ 4 গুণ। যা ক্ষেত্রফল হয় তার দ্বিগুণ হলে 4 গুণ, 3 গুণ হলে 9 গুণ, 4 গুণ হলে 16 গুণ। এভাবে যে রেজাল্টটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাকুরেট রেজাল্ট। 6 নম্বর একটা অঙ্ক আমি আপনাদের জন্য নিয়েছি। এগুলো সাধারণত 9 10 বা এসএসসি পরীক্ষার্থীদের অবজেক্টিভে দেবে, এবং যারা সরকারি চাকরি বা কোনো অ্যাডমিশন টেস্ট অথবা উচ্চতর শিক্ষার জন্য প্রত্যাশী হবেন তাদের জন্য এসব প্রশ্নগুলো আসবে, এবং এসব প্রশ্নগুলো আপনাদেরকে ফেস করতে হবে। বর্গের বাহুর দৈর্ঘ্য কত তা আমি জানি না। তো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আমি x ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য 100 একক ধরি, 100 একক। তাহলে এই ক্ষেত্রফল হবে 100 হোল স্কোয়ার। 100 হোল স্কোয়ার বর্গ একক সমান 10,000 বর্গ একক। 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হবে 110। তাহলে এর ক্ষেত্রফল হবে 110 হোল স্কোয়ার মানে 121 বর্গ একক। এখন এটা যে বৃদ্ধিপ্রাপ্ত, এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল থেকে যদি আমি এই ক্ষেত্রফলটা বিয়োগ করি, এই ক্ষেত্রফল থেকে আমি যদি পূর্বের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে এখান থেকে এখানে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমার কি হবে? ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ক্ষেত্রফল বৃদ্ধি সমান 2100। যে কোনো জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনার যা আছে তার উপরে আপনার ক্ষেত্রফল বৃদ্ধি হবে। আমার ক্ষেত্রফল ছিল 10,000, তাহলে 10,000 ভাগের 2100 ইন্টু 100%। 0 0 কাটা, 0 0 0 0 0 0 0 0, তাহলে কত হবে? 21%। এই রেজাল্ট হবে 21%। এর রেজাল্ট হবে 21%। যদি কমে তাহলে অর্থাৎ 10% হ্রাসে, 10% হ্রাসে হলে ওই 100 থেকে 10 বিয়োগ যাবে, তাহলে হবে 90। এখানে হবে আপনার 90 হোল স্কোয়ার। 90 হোল স্কোয়ার মানে 8100। ক্ষেত্রফল হ্রাস পায় কত? 1900। কত হবে? 1900। এখানে আসি 1900 বলবে, 0 0 4টা বাদ গেলে 19% হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থী, যদি আমার অবজেক্টিভ আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা
আমার চ্যানেলটি দেখবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে এটাকে গতি বাড়াবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।